একটাও রাখবো না। মেয়ের তক্তা বানিয়ে রাস্তার বস্তায় ভরে বুড়িগঙ্গা নদীতে ভাসিয়ে দিব। কিন্তু মনে মনে এত বার্তালাপ হলেও মুখে কিছু বলার জোগাড় হলো না পদ্মর, বরং নিজের রাগটা সংবরণ করে কিছুটা নাক টানে মেয়েটা। এতক্ষণ পর চোখ তুলে সামনে তাকায়, সামনে দাঁড়ান মুখোশ পরা লোকটাকে দেখে একটু ভয় পায় বুঝি। কালো হুডিতে মাথা পর্যন্ত ঢাকা আর মুখ ঢাকা অদ্ভুত ডিজাইনের নির্মিত কালো একটা মাস্কে শুধু কালো মনির দুটো চোখ ছাড়া কিছুই দেখা যাচ্ছে না। অদ্ভুত হাবভাব লোকটার। এই 5 গরমে হুডি কে পরে রে ভাই, তাও আবার কালো। না জানি কোন পাগলা গাড়ো থেকে পালিয়ে এসেছে। তাই তো এত ক্ষতি করেও সামান্য সরি বলার ম্যানার্সটুকুও নেই এই মানুষটার মাঝে। অথচ পদ্ম না বুঝে কতগুলো কথা শুনিয়ে দিল লোকটাকে। আফসোস হচ্ছে ওর এখন। কিন্তু এখন আবার রেগে কামড় দিবে না তো আবার? পাগলের তো আবার বিশ্বাস নেই, কামড় দিলে দিতেও পারে। একসঙ্গে এতগুলো কথা চিন্তা করে মুচকি হাসে পদ্ম। তবে বিপদের ঘণ্টা বাজার সম্ভাবনা দেখে। কিছুটা সংকুচিত ভীত মনে আবারও জড়ো হয়ে দাঁড়ায়। এতক্ষণ পর খেয়াল হয় ওর দৃষ্টি মুখোশধারী লোকটার দিকে নিবদ্ধ না হলেও মুখোশধারী লোকটা যে ওর দিকে স্থির দৃষ্টিতে মেলে তাকিয়ে আছে। এভাবে ড্যাব ড্যাব চোখে কেউ ওর দিকে তাকালে ওর একদম ভালো লাগে না। ও আবার কিছুটা পেটরোকা স্বভাবে, তাই চিন্তা হয় কেউ ওর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকলে ওর নজর লেগে যায়। এই তো গত বছরের আগের কথা। পাশের বাড়ির অন্তরা আপুর দাদি এসেছিল ওদের বাসায়। ভদ্রমহিলা আসার পর থেকে এমন করে পদ্মর দিকে তাকিয়েছিল বেশ কিছুক্ষণ। সেদিন রাতেই পদ্মর গা কাঁপিয়ে জ্বর আসে। রাতভর পদ্মর জ্বর, মাথা ব্যথা, ডায়রিয়ায় ঘুমাতে পারেনি। ঘরোয়া চিকিৎসার কোনো কাজও আসেনি সে পায়। রোগাসোগা শরীরটা এক রাতের ব্যবধানে আরও শুকিয়ে কাঠ হয়ে যায়। প্রায় সপ্তাহখানেক পদ্ম অসুস্থ ছিল তখন। সবার মতে পদ্মর নাকি নজর লেগেছিল, তাই তো সুস্থ সবল মেয়েটা হঠাৎ করে এমন অসুস্থ হয়ে পড়েছে। লোকটার এমন নিষ্ক্রিয় নিষ্কম্পল দৃষ্টি দেখে হঠাৎ করেই কেমন অস্বস্তি হতে লাগলো ওর। লোকটার ভাবগতি তেমন স্বাভাবিক লাগছে না পদ্মর কাছে। মনে আরও একটা অদ্ভুত চিন্তার আগমন হয়। লোকটা আবার মেয়ে ধরে না তো? নিজের পরিচিতি লুকাতেই হয়তো এই বেশ ধরে এসেছে। যদি পদ্মকে অপহরণ করে নিয়ে যায়, ওকে ছাড়াবার জন্য শেখ পরিবার হয়তো এত টাকাও খরচ করবে না। যে কিপটা এই পরিবারের একটা লোক, বরং মসজিদে সিন্নি বিলিয়ে খাইয়ে দিবে আপদ বিদায়ের খুশিতে। সংকীর্ণ অপ্রস্তুত পদ্ম কেটে পড়ার ধান্দা খুঁজতে লাগলো। তবে ওর পালানোর ফলাফল শূন্য। ও আর কিছু বলবে বা ভাববে তার আগেই মুখোশধারী লোকটা আরও একটু এগিয়ে আসে ওর কাছে। মুখে তার একটা তাচ্ছিল্যের হাসি খেলা করছে, যা মাস্কের আড়ালে লুকিয়ে থাকা পদ্মর দৃষ্টিগোচর হলো না। মুখোশধারী ব্যক্তি নিজের দৃষ্টি পদ্মর দিকে তাক করে রেখেই শান্ত কণ্ঠে বলল, একটা আইসক্রিমের জন্য এত মন খারাপ করছো বালিকা, অথচ নিজের কাছের মানুষটাকেই অবহেলায় অযত্নে মেরে ফেলো তোমরা নারীরা। তার খবরটুকু রাখার প্রয়োজন মনে করো না। সামান্য আইসক্রিমের জন্য কষ্ট পেলেও কারো মন ভাঙার জন্য অনুতপ্ত হও না তোমরা। কতটা নিষ্ঠুর, কতটা পাষাণ। পদ্ম ভিমড়ে খায়। হতভত গলায় বলে, আপনি কি পাগল? কি সব আবুল তাবুল বলছেন? আমি আবার কার মন ভাঙলাম? মুখোশধারী লোকটার এবার ক্লান্ত স্বর শোনা গেল। নিজের আপন মানুষটা কখনো ছেড়ে চলে গেলে কি করবে? পৃথিবীর বুকে একা থাকার অভিশাপ নিয়ে বেঁচে থাকতে পারবে তো? জানো এটা কত কষ্টকর? পদ্ম ভাবুক চোখে তাকিয়ে বলল, ভাইয়া, আপনি কি আমাকে চেনেন? আপনি নিশ্চিত মাহাত ভাইয়ের কোনো বন্ধু হবেন। তাই তো বলছি, চোখ দুটো এমন চেনা চেনা লাগছে কেন? সরি ভাইয়া, আমি আসলে চিনতে পারিনি আপনাকে। প্লিজ মাহাত ভাইয়াকে কিছু বলবেন না। ওই জলদস্যু জানতে পারলে আমাকে মেরে গুম করে দেবে। আপনি ভুলে যান সব কিছু। আর আমিও ভুলে যাব আপনার কারণে যে আমার অনেকগুলো টাকার আইসক্রিম নষ্ট হয়ে গিয়েছে। মুখোশধারী লোকটা চোখ বন্ধ করে আকাশের দিকে তাকায়, যেন কিছু মনে করার চেষ্টা করছে। না, কিছু মনে করতে পারলো না এই মুহূর্তে। চোখ খুলে নিজের সামনে দাঁড়ানো কিশোরীর রূপে মেয়েটার দিকে আবার প্রগাঢ় নজরেই তাকায়। কি স্নিগ্ধ আর পবিত্র চেহারার মেয়েটার! দেখলে অদ্ভুত প্রশান্তিতে ভরে ওঠে মন। কিন্তু চেহারা দেখে কি আর মানুষ চেনা যায়? এই সৌন্দর্য স্নিগ্ধ চেহারার নিচেও একটা ধোঁকাবাজ মানুষ লুকিয়ে থাকে। ও তো নিজেও এমন একটা সুন্দর মানুষের প্রেমে পড়েছিল। পরিশেষে কি মিলল? এক বুক যন্ত্রণা। আসলে যাকে দূর থেকে সুন্দর লাগে তাকে কাছ থেকে জানা যায় সব ঠিক মনের ভ্রম। আর ঠকতে হয় মানুষকে বারবার। পরিচিত আগন্তুকটি মুখে বলল, এই পৃথিবীতে কোনো কিছুই স্থির নয়, কাছের মানুষটাও না। তাদের বদলে যাওয়া রূপ সহ্য করার মতো না। সবাই কেবল অভিনয় করে, কিন্তু দিন শেষে কাউকে আপন রূপে পাওয়া যায় না নিজের কাছে। আচানক তড়িৎ বেগে লাফিয়ে ওঠে পদ্ম। লোকটা সত্যিই পাগল।
এতটুকু নিশ্চিত, তা না হলে একজন অচেনা মেয়েকে কেউ প্রথম দেখায় এসব কথা বলে। ভীতিগ্রস্ত পদ্মর মন তবে প্রকাশ করলো না মুখে, সহজ গলায় বলল, ভাইয়া ভাইয়া আমি একটা বাচ্চা মেয়ে, আপনি হয়তো আমাকে অন্য কারোর সাথে গুলিয়ে ফেলছেন। আমার আইসক্রিম লাগবে না, আমি চললাম, কেমন? ভালো থাকবেন। আর আপনার মাথার রোগটা হয়তো এখনো সারেনি, তাই দ্রুত চিকিৎসা নেওয়ার ব্যবস্থা করবেন। গা দুলিয়ে হেসে উঠল মুখোশধারী লোকটা। এই বাচ্চা মেয়েটা ওকে পাগল মনে করছে? এই মেয়েটা কি জানে ওকে? জানলে হয়তো এইসব কথা মুখের উপরে বলতে সাহস করতে পারতো না। এদিকে মুখোশধারী লোকটাকে এভাবে হাসতে দেখে পদ্মর কলিজা যেন লাফাচ্ছে, কাঁপতে শুরু করলো বেচারা মেয়েটা। অসহায় গলায় জানতে চাইলো, কি হয়েছে ভাইয়া, আপনি হাসছেন কেন? কিছু না, বাসায় যাও। আজ আমার কাছে কোনো ক্যাশ নেই, তবে কার্ড আছে যা তোমার প্রয়োজনে ব্যবহার করতে পারবে না। নিশ্চয়ই আইসক্রিমওয়ালা কার্ডের বিনিময়ে তোমায় কিছু দেবে না, তবে এই আইসক্রিম আমার কাছে তোমার পাওনা রইল। কোনো একদিন আমাদের দেখা হলে আমি শোধ করে দেব, কেমন? বলেই পাশ কেটে এলোমেলো পায়ে হাঁটা ধরলো লোকটা আবার। কিন্তু আমি আপনাকে চিনব কি করে? ও মুখোশধারী আঙ্কেল। পদ্ম মৃদুস্বরে চিৎকার করে পেছন থেকে ডেকে বলল। আরশাদের হাসি পেল মুখোশধারীর নাম শুনে। এই মেয়েটা সত্যিই অদ্ভুত, কখনো ওকে ভাই ডাকছে, কখনো বা আঙ্কেল, একটু পরে না আবার দাদা নানা বানিয়ে দেয়। হঠাৎ করে আরশাদ দেখলো হুড় হুড় করে বেরিয়ে গেল ওর মন খারাপের সকল হাওয়া, বিলীন হয়ে গেল সকল দুশ্চিন্তা। এ কেমন জাদু! বরং খুশির মেঘে সে টুপ করেই ছুঁয়ে দিল ওকে। আরশাদ পেছনে না ঘুরেও বলল, আমাদের আবার দেখা হবে নিশ্চিত, আর তোমার আমাকে চিনতে হবে না। আমি ঠিক 1000 লোকের মাঝে তোমাকে খুঁজে বের করে নেব সেদিন। দ্বিতীয়বার পেছনে তাকাবার প্রয়োজনটুকু মনে করলো না আরশাদ। ওর মনের কোণে সকল বিষাদের মেঘ উড়ে চলে গেল নিমিষেই। এখন ভালো লাগছে ওর। আর এই সম্ভব হয়েছে এক অদ্ভুত মেয়েটার জন্য। সামান্য পরিচয় কেমন আপন মনে হলো আরশাদের কাছে। আরশাদ জীবনে একবার হলেও মেয়েটার সাথে দেখা করতে চায়, তখন না হয় মেয়েটাকে নিজের পরিচয় দেবে। আরশাদ মনে মনেই হাসে, মেয়েটা ওর পরিচয় পেলে না জানি কী করবে সেই দিন। সেই অদ্ভুত লোকটার যাওয়ার দিকে তাকিয়েছিল বেশ কিছুক্ষণ পদ্ম। ওর ছোট মাথায় লোকটার হাবিজাবি কথাগুলোর কোনো কিছুই প্রবেশ করলো না, বরং সব কিছু মাথার উপর দিয়েই গেল। অসহায় একটা ফেস নিয়ে হাঁটা ধরলো আবারও পদ্ম বাড়ির পথে। দিনটা ওর জঘন্য গেল, একদম বাজে। না জানি কার মুখ দেখে উঠেছে, নিশ্চয়ই আকাশ ভাইয়ের। ওই মির্জাফরই সব নষ্টের মূল। অল্পের জন্য বেঁচে গেছে আজও। উফ, কি গরম পড়েছে! মনে হচ্ছে এই রোদে ডিম সেদ্ধর মতো ভাজা ভাজা হয়ে যাব আমি একদিন। ছোট মামি, এক গ্লাস জল দাও তো। বাড়িতে প্রবেশ করে ও কাঁধের ব্যাগটা ডাইনিং টেবিলের উপরে রেখে চেয়ারের উপরে নিজের ক্লান্ত শরীরের ভরটা ছেড়ে দিল পদ্ম। বড্ড হাঁপাচ্ছে বেচারি। প্রকট রূপে ক্লান্তি ফুটে উঠেছে ওর সমস্ত মায়া জুড়ে। চোখ দুটো আরামে বুঝে আসে ওর। মাথার উপরে অনর্গল গড়গড় করে চলতে থাকা পাখাটা সম্ভবত ঘাম মুছে নিচ্ছে নিজের সামর্থ্য মতো একটু একটু করে। সাথে সাথে পদ্মর ক্লান্তিও যেন শুষে নিচ্ছে এই 3 ব্লেডে ওয়ালা ঘুরন্ত যন্ত্রটি। রান্নাঘর থেকে ছোটে মামি তারিন এক গ্লাস জল, ঠান্ডা জল নিয়ে দ্রুত ছুটে আসেন। পদ্মর হাতে তুলে দিতেই একগাল হাসে পুরো জলটা টকটক করে গলার্ধকরণ করে নেয় মেয়েটা। তারপর বেশ একটা আরামসূচক শব্দ বের করে বলে, আহ, এই রোদ পোড়া গরমে ঠান্ডা জলের তুলনা নেই। ছোট মামি, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। মামাকে বলবো তোমাকে আজ কোথাও ঘুরতে নিয়ে যেতে। তারিন মৃদু হাসলেও কপালের সামনে বিন্দু বিন্দু ঘামে লেপটে থাকা চুলগুলো গুছিয়ে কানের পাশে গুছে দিল। স্নেহের একটা পরশও এঁকে দিল ললাটে। মেয়েটাকেও ভীষণ পছন্দ, কি মিষ্টি দেখতে, দেখলেই তো আদর করতে মন চায়। অথচ ভাগ্যের পরিহাসে এই বাচ্চা মেয়েটা আজ এই দিন। তারিনের খুব শখ ছিল পদ্মর মতো একটা কন্যা সন্তানের, কিন্তু বিধাতা ওকে সেই সুখ থেকে বঞ্চিত করেছে। কি নির্মম পরিহাস! ওরা নিজেরা একটা সন্তানের জন্য কত হাহাকার করছে, আর এদিকে এই বাচ্চা মেয়েটা নিজের পিতামাতা হারিয়ে একাই বেঁচে আছে। তারিন অবশ্য চেয়েছিল ও আর শাফিন মিলে পদ্মকে অ্যাডাপ্ট করে নিতে। পরিবারের সবাই খুশি মনে রাজিও হয়েছিল, কেবল বাদ সাথে মাহাত। কেন যেন এই বিষয়ে ও দ্বিমত পোষণ করে, যা তারিনের মোটেও ভালো লাগেনি। কি হতো পদ্ম ওকে মা বলে ডাকলে? বরং এতে ওর মাতৃত্বের স্বাদ কিছুটা হলেও তো পূর্ণ হতো আজ। কলাটা ধীরে সুস্থে খেতে হয়, রাক্ষসের মতো গোটা কলাটা গালে নাও কেন? জীবনে খাওনি? সুডল হিমেল গড়গড়ানো শব্দের ছন্দের সাথে তাল মিলিয়ে ডাইনিং টেবিলের কাছে এসে দাঁড়ায় আলো। মুখে তার কুটিল হাসি। কিছুক্ষণ আগেও এসেছে শেখ বাড়িতে, এতক্ষণ জাবেদার রুমেই বসে গল্প করছিল। বাড়িতে আসা পদ্মর চিৎকার ও জাবেদার রুম থেকেই শুনতে পায়। রাগেও সরেই জ্বলে ওঠে। পদ্মকে ওর একদমই সহ্য হয় না আজকাল। মেয়েটা যেন মাহাদের উপর কোনো জাদুটোনা করেছে। যখন যা বলে তাই করে, তাই শোনে। বাকি দুনিয়া জাহান্নামে যাক।
শুধু পদ্মসোনা ঠিক থাকলেই চলবে। কিসের এত ভাব ওদের? কি সম্পর্ক? সারা দুনিয়ার মানুষকে বোকা বানাতে পারলেও আদৌ এতটা বোকা নয় মাহাত। কাজিন অনেক খেলেছে দুজন। এবার তোমাকে সত্য স্বীকার করতেই হবে, তোমার সাথে পদ্মের সম্পর্কের সমীকরণ আসলে কি। মনে মনে মেয়েটাকে জব্দ করার একটা প্ল্যান করছিল এতক্ষণ আলো। আর ডাইনিং টেবিলের কাছে আসতেই দেখতে পায় পদ্ম গলা মুখ নিয়ে ঠিকমতো কথা বলতে পারছে না ছোট চাচির সাথে। মনে মনে হাসলো আলো। এটাই মোক্ষম সময়। ডাইনিং টেবিলের কাছে এসেই পদ্মকে উদ্দেশ্য করে কথাটা বললো আলো। এভাবে বলছেন কেন আলো? পদ্ম বাচ্চা মেয়ে, মাত্র স্কুল থেকে এসেছে। এই পচা গরমে পায়ে হেঁটে মেয়েটি বাসায় এসেছে, ক্ষুধাও লেগেছে। তাই আমি বলেছি আপাতত দুটো কলা খেতে। তাই তো স্কুল থেকে এসে ফ্রেশ না হয়ে অমনি গিলতে বসে গেলে? কমন সেন্সের তো একটা ব্যাপার স্যাপার আছে নাকি? পদ্মর মধ্যে কোনো পরিবর্তন হলো না আলোর কথায়। সে এখনও নিজ কার্যেই ব্যস্ত। তবে আলোর চিন্তাগ্রস্ত মুখশ্রী দেখে পদ্ম কলা খেতে খেতেই জিজ্ঞেস করলো, কিছু কি হয়েছে আপু? আপনাকে এত চিন্তিত দেখাচ্ছে কেন? ভাবির বদলে আপু ডাক শুনে আলোর মুখে বিরক্ত ছুঁয়ে গেল। আচ্ছা বেহায়া তুমি এই মেয়েটা, কতগুলো কথা শোনানোর পরেও মুখে কেমন নাদাসনা ভাব এনে এখনও গোয়ারের মতো বসে আছে, যেন কিছুই বোঝে না। আলোর রাগ চড়ে উঠল মাথায়। বেজায় রাগের সঙ্গে বলল, আপু নয়, ভাবি বলার অভ্যস্ত করো পদ্ম। তুমি হয়তো ভুলে যাচ্ছ আমি তোমার বড় ভাইয়ের হবু স্ত্রী। পদ্ম মুখে হাসি টাঙিয়ে উত্তরে বলল, আপনিও হয়তো ভুলে যাচ্ছেন আপু আমি কে। হবু বউ হয়তো সময়ের সাথে পরিবর্তন হতেই পারে, তবে বাড়ির মেয়ে তাৎপর্য কিন্তু অনস্বীকার্য। আগুনে ঘির কাজ করলো যেন পদ্মর জবাব। তবে দেয়ালে টাঙানো মাহাদের ছবি দৃষ্টিগোচরে এলে রাগের পরিমাণ গচ্ছিত করে নিল আলো। এই সময় এত উত্তেজিত হলে চলবে না, ওকে সামলেই চলতে হবে। এই মেয়ের চেয়েও বেশি এর দেমাকে ঘৃণা হয় আলোর। মুখের রং বদলে হাসি তারিনকে উদ্দেশ্য করে বলে উঠল আলো, চাচি, পদ্ম নয় অবুঝ বাচ্চা, কিন্তু আপনি তো বড়। ওকে ঠিক বেঠিক শেখানো আমাদের দায়িত্ব। আজ নয়তো কাল শ্বশুর বাড়িতে যেতে হবে, তখন দোষ তো ওর হবে না। মা বাবাহীন সন্তান ভাববে এতিম বলে মামিরা কিছুই শেখায়নি, সব দোষ তো তখন আমাদের ঘাড়েই চাপবে। কোনো মতো অর্ধ খাওয়া কলা গাল থেকে বের করে বাকিটা জল দিয়ে দ্রুত গিলে নেয় পদ্ম। মুখ খুলে বলল, আমি বিয়ে করব না, আর আমার বিয়ে নিয়ে আপনাকে এত চিন্তিত হতে হবে না। সে বললে কি হয় পদ্ম? মেয়ে হয়ে জন্ম নিয়েছো, পরের ঘরে আজ না হয় কাল যেতে তো একদিন হবেই। আলো পদ্মর কাছে এগিয়ে গিয়ে আরও একটা কলা মুখে পড়ে দিয়ে জোর করে বলল, মেয়েদের তো নিজের আপন বাবা মায়ের বাড়িও ছেড়ে যেতে হয় একদিন, আর তুমি তো এই বাড়ির কেউ নও। তাহলে কিসের অধিকার এখানে থাকার কথা ভাবছো? তাছাড়া নহরের পরত বাকি থাকে কেবল তুমি, তারপর তো তোমার পালা। আজ নয়তো কাল বিয়ে তো তোমাকে করতেই হবে। তাছাড়া বললেই তো আর হয়ে যাবে না। এতিম মেয়েদের বিয়ে করতে রাজি হবে কোন ভদ্র পরিবারের লোক বলো? তাই 10টা দেখে একটা হয়তো জোগাড় হয়ে যেতেও পারে তোমার ভাগ্যে। আচানক পদ্মর চোখ দুটো ছলছল করে উঠল। এতদিনে কখনো মনে হয়নি ও এতিম। এই পরিবার কখনো ওকে তা বুঝতেই দেয়নি, অথচ আলো এত সহজেই মুখের উপরে বলে দিল। পদ্মর মুখটা শুকনো হয়ে গেছে। মেয়েটা আঘাত পেল বুঝি খুব। অপলক দৃষ্টি আলোর দিকে তাকিয়ে রইল বেশ কিছুক্ষণ। আলো ভীষণ বিরক্ত বোধ হলো এই দৃষ্টির জেয়ারে। ভেবেছিল এমন কটু কথায় সহজেই ভেঙে পড়বে পদ্ম, কিন্তু এ তো বাঁশের খাম্বার মতো স্টিল হয়ে দাঁড়িয়ে আছে এখনো। হা করে তাকিয়ে আছো কেন? সামান্য ভদ্রটুকু শেখনি? ঝাঁঝিয়ে বলল এবার। পদ্ম ইশারায় পায়ের দিকে দেখালো। আলো বিভ্রান্ত হয়ে সেদিকে দৃষ্টি নিক্ষেপ করলো, কিন্তু কিছুই পেল না। কঞ্চিত ভয়ে প্রশ্ন করলো, সমস্যা কি? আপনার তক্তা দুটো খুব বেশি শব্দ করছে। বাপরে বাপ, কি খটখটে শব্দ, আমার মাথা ব্যথা করছে। কিসের তক্তা? কার কথা বলছো? আপনার পায়ের তলার নিচের তক্তা দুটোর কথা বলছি। মাহাত ভাইয়ের হবু স্ত্রী, এতটুকু বোঝেন না? এটা হিল, আর হিলে এমন শব্দ হবেই, মূর্খ মেয়ে কোথাকার। কিন্তু এতে আমি তো কনফিউজড হচ্ছি, আপনার হিল বেশি খ্যাটম্যাট করছে নাকি আপনার মুখ? বেয়াদব মেয়ে, তোমার মুখ কিন্তু বেশি চলে। আপনার হবু বরকে জিজ্ঞেস করে নেবেন, আমার হাতটাও কিন্তু কারণে অকারণে বেশি চলে। কি বললে বেয়াদব মেয়ে? তোমার সাহস কি করে হলো এমন কিছু বলার? পদ্ম শ্লেষ মিশ্রিত হাসলো। এত সহজে নত স্বীকার করার মতো মেয়ে তো সে না। ও সর্বদা নির্ভীক ও কথাবার্তায়। সোজা উত্তর ওর। সাহস বরাবর একটু বেশি আমার আপু।
এলাকায় খোঁজ নিয়ে দেখতে পারেন। তাছাড়া আমাকে অবলা ভাবার ভুল করবেন না। পস্তাতে কিন্তু আপনাকেই হবে ভবিষ্যতে। ভুলে যাবেন না, এটা আমার নানার বাড়ি, মায়ের বাড়ি, মামার বাড়ি, দিন শেষে আমারও বাড়ি। তাই আমি যা ইচ্ছে তাই করতে পারি। আপনার কোনো অধিকার নেই আমাকে বাধা দেওয়ার। আমাকে শাসন করার জন্য আমার পরিবার আছে। আপনাকে আমার বিষয়ে এত না ভাবলেও চলবে। আপনি কেবল এতটুকু ভাবেন, কি করলে আপনার হবু বর আপনার প্রতি মুগ্ধ হবে, তাহলেই হবে। এমন নয় আমাকে নিয়ে ভাবতে ভাবতে আপনার কাছের মানুষটাকে অন্য কেউ চুরি করে নিয়ে যায়, তাহলে কপাল কিন্তু তখন আপনারই পূর্বে। রাগে পড়ে যাচ্ছে আরও শরীর। পদ্মর মুখে নিষ্কৃত বাক্যগুলো কেমন ব্যঙ্গাত্মক মনে হলো ওর কাছে। ওর রক্তকণিকা টকবক করে ফুটতে শুরু করলো। রাগে মুখের ভাষা যেন হারিয়ে ফেললো। এসেছিল এই মেয়েটাকে নিজের যোগ্যতা দেখাতে, অথচ এই মেয়ে আঙ্গুল দিয়ে আলোকে আলোর জায়গা দেখিয়ে দিল। এত বড় অপমান! এর আগে কারো সাহস হয়নি ওকে এভাবে অপমান করার। আর আজ এই 2 পয়সার মেয়ে ওকে না যা নয় তাই বলে দিয়ে বিদ্রুপ করলো। এটা কিছুতেই আলো সহ্য করবে না। এখানে কি চলছে? এত চিল্লাচিল্লি কেন বাড়িতে? পেছন থেকে একটা নারী কণ্ঠে প্রশ্নগুলো শুনে চমকে উঠে পিছনে ঘুরলো সবাই। আলো দেখলো ওদের ঠিক পেছনেই জাবেদা দাঁড়িয়ে আছে স্নাতপথ। ওর মুখে জয়ের হাসি ফুটে উঠল। জাবেদা ওয়াশরুমে ছিল। বের হয়ে আলোকে রুমে দেখতে না পেয়ে ড্রয়িং রুমে খুঁজতে আসে। সবকিছু না শুনলেও পদ্মর মুখ থেকে নিষ্কৃত আলোর জন্য বলা শ্লেষাত্মক বাক্যগুলো শুনতে পায় ও। আর এতটুকু শুনেই জাবেদা বেগমের মুখটা কেমন থতমত হয়ে যায়। তিনি নাকের পাটা ফুলিয়ে গরম চোখে তাকায় পদ্মর দিকে। গম্ভীর গলায় বলে, এটা কেমন ধরনের আচরণ পদ্ম? বড় ছোট লিহাজ করা ভুলে গেছ? এই শিক্ষা দিয়েছি তোমাকে আমরা। আলো তোমার বড় ভাবি, আর বড় ভাবির মায়ের সমান। তাকে সম্মান করা তোমার কর্তব্য, অথচ তুমি তাকে অসম্মান করে কথা বলছো। এখনই মাপ চাও বড় ভাবির কাছে। জাবেদা যখন রেগে থাকে তখনই তুমি করে বলে সবাইকে। এটা মোটামুটি পরিবারের সকলেই কম বেশি জানে। পদ্ম ঝট করে উঠে দাঁড়ায় চেয়ার ছেড়ে, প্রতিবাদ করে বলল, আমি এমন কিছু করিনি বড় মামি, যার জন্য মাপ চাইতে হবে আমাকে। শুরুটা কিন্তু ভালো আপুই করেছে। বিশ্বাস না হলে তুমি ছোট মামিকে জিজ্ঞেস করে দেখো। আলো বুঝতে পারলো তারিন চাচি মুখ খুললে হাওয়া উল্টো দিকে বইবে। তাই তারিনের কিছু বলার আগেই তিনি নাটক চালু করে দিল। থাক না আন্টি, পদ্ম বাচ্চা মেয়ে, আমি ওর কথায় কিছু মনে করিনি। এরপর থেকে কিছু বলার আগে ভেবে চিনতে বলবো। আমি তোকে আপন মনে করে দুটো কথা বলেছিলাম, কিন্তু ও যে এতটা উত্তেজিত হয়ে পড়বে বুঝতে পারিনি। ভুল আমারই ছিল। জাবেদা হাতের ইশারায় আলোকে ওইখানেই থামতে বলে শান্ত কণ্ঠে পুনরায় পদ্মকে বলল, আমি কৈফিয়ত চাইনি তোমার কাছে, শুধু বলেছি আলোর কাছে মাপ চাও। বড় মামির মুখের এমন কঠোরতায় ব্যথিত হলো পদ্মের মন। কিছু না করেও আজ মামির চোখে ও দোষী, অথচ যে দোষ করলো মামি তাকে কিছুই বলল না। পদ্ম এতটাই পর ওর মামির জন্য। ওর চোখ দুটো ভারী হয়ে এলো। একটা চাপা অভিমান আড়ষ্ট করে ফেললো কিশোরী পদ্মকে। তাই চোখের দৃষ্টি মেঝেতে তাক করে পদ্ম অস্বীকৃতি জানালো। ও মাপ চাইবে না যেখানে ওর কোনো দোষ নেই। ও এমন অন্যায় মানবে না, কখনো না। এর পরপরই ঠাস করে একটা চর পড়ল পদ্মর গালে। টেবিল থেকে কিছুটা দূরে গিয়ে ছিটকে পড়ল। অদ্ভুত হতভম্ব নজরে তাকালো পদ্ম মামির দিকে। জাবেদার এমন আচরণের সাথে পদ্মর পুরো পরিচয় নেই। তার বিস্ময়ে চরম সীমানায় ছিল বেচারি। মামিকে ও দেখছে। শৈশব থেকে মামি ওর বেহরাপনা আর দুষ্টুমির জন্য বিতৃষ্ণ ছিল খুব, কিন্তু কখনো গায়ে হাত তুলেনি। বকেছে, কিন্তু কখনো এমন কঠোর আচরণ করেনি। তাহলে আজ কি এমন হলো? পদ্মর অপরাধটা কি ছিল? অপরদিকে রাগে কেমন ফুসফুস করছে জাবেদা এখনও। হিংস্রতা চেহারায় ফুটে উঠেছে তার, যেন আজই পদ্মকে মেরে ফেলবে। নিজের সকল হিতাহিত জ্ঞান হারিয়ে জাবেদা আজ পাগল প্রায়। জাবেদা, এ কি করলে তুমি? আচানক একটা ভারী কণ্ঠ, পুরুষালী কণ্ঠ জাবেদার সকল শরীর কেমন হিম করে ওঠে। ভয়ে বুক কাঁপতে লাগে। কি জবাব দেবে নিজের এই হঠকারিতার? সত্যি বলতে এমন কিছু করার ওর মনও বেশ ছিল না। পদ্ম মাফ চেয়ে নিলেই ভেজাল ওখানেই শেষ হয়ে যেত। কিন্তু মেয়েটার বারে ওর অবাধ্যতা জাবেদার ধৈর্য দূর আর প্রকাশ ঘটে আজ খুব কঠোর রূপে। জাবেদা ভীত চোখে তাকায় পিছনে দাঁড়ানো নিজের স্বামী সিরাজুল শেখের দিকে। তার স্বামী কেমন মানুষ তাও জানে। বাইরে যেমন নরম তেমনই কঠোর। এখন কি হবে ভাবতেই অন্তরাত্মা কেঁপে উঠছে। হঠাৎ করে সিরাজুল শেখ বুকে হাত দিয়ে মাটিতে বসে পড়ে। ধীরে ধীরে শরীরের শক্তি হারিয়ে মাটিতে শুয়ে পড়েন তিনি। সদর দরজার কাছে থাকা মাহাত এতক্ষণ দাঁড়িয়ে থেকে সবটাই দেখছিল, শুনছিল। বাবাকে এইভাবে পড়ে যেতে দেখে ঝড়ের গতিতে এসে সামলানোর চেষ্টা করে, কিন্তু ততক্ষণে যা হওয়ার হয়ে গিয়েছে। সিরাজুল শেখের অচেতন শরীরটা মাটিতে লুটিয়ে পড়েছে।
বাইরের তিমির ঘর অন্ধকারের মতন, পিনপতন নিস্তব্ধতায় ছেয়ে গেছে শেখ বাড়ির অন্তর্মহল। সিরাজুল শেখ নিষ্প্রাণ হয়ে বিছানায় শুয়ে ব্যথায় কাতরাচ্ছেন, তবে তা শারীরিক নয়, কিছুটা মানসিক। পাশেই মাহাত তার বাবার হাত ধরে নত মস্তিষ্কে বসে আছে, ওর মুখের ভাব থমথমে। আর্তনাদে চোখ থেকে বিষাদের কয়েক ফোঁটা জল গড়িয়ে পড়ে সিরাজুল সাহেবের। মাহাত নিষ্পলক তাকিয়ে থাকে সেদিকে, তবে কোনো কথা বলে না, যেন সে অনুভূতি